নমস্কার। এই নানান রকম অদ্ভুত অদ্ভুত অসুখ এবং তার মারাত্মক মারাত্মক যে প্রতিক্রিয়া, এই সমস্ত দুর্ভাবনা দুশ্চিন্তার থেকে আমাদের যেন একেবারেই রক্ষে নেই। দেখুন, আসবে এই রকম সমস্যা আমাদের সামনে আসবে। প্রথমত আমাদের যতদূর আমাদের বর্তমান জ্ঞান বুদ্ধি বিশ্লেষণ ক্ষমতা আছে সেটা দিয়ে একটু বুঝতে হবে সমস্যাটা কী এবং কেন। এই যে কিছুদিন ধরে শুনছেন যে চারিদিকে প্রথমে আমাদের সেই কোভিডের একটা স্মৃতি তো এখনও মাথার থেকে যাচ্ছে না। তারপর কিছুদিন আগেই শুরু হয়েছিল আমাদের আর এক রেসপিরেটরি ভাইরাস নিয়ে। এখন সেই ব্যাপারটা না কমতে কমতে গত কিছুদিন ধরে একটা সত্যিকারের চিন্তার খবর, যেটা কিনা পুনার থেকে বেরোচ্ছে। পুনা ভারতবর্ষের ওয়ান অফ দ্য মোর ডেভেলপড সিটিজ, ওয়ান অফ দ্য মোর মডার্ন সিটিজ। সেই পুনার কতগুলো অঞ্চল থেকে, আমাকে মাফ করবেন, অঞ্চলগুলোর নামগুলো খুব দাঁত ভাঙা টাইপের, জটিল টাইপের নাম, কিন্তু পুনা একটা বড় শহর। পুনা শহরের কতগুলো, পুনা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কতগুলো অঞ্চল থেকে কি দেখা গেল হঠাৎ করে প্রায় 100 জনের ওপর রোগী, তারা নানান রকম প্যারালিসিসের সিমটমস। প্যারালিসিস মানে কি? কারো যেন হাত পা চলছে না, কারো কথা বলতে অসুবিধে হচ্ছে, কারো শ্বাস নিতে অসুবিধে হচ্ছে। তাহলে নানান রকম প্যারালিসিসের উপসর্গ নিয়ে 100 জনের উপর রোগী তারা বিভিন্ন হসপিটালে ভর্তি হলেন এবং তারা কেউ কেউ সেরে উঠছেন। কারো কারো এই প্যারালিসিসের সিমটমগুলো আরও কমপ্লিকেটেড হচ্ছে। আর যেটুকু শোনা যাচ্ছে যে এই হয়তো 1জন কি 2জন এর মধ্যে হয়তো মারা গেছেন এই সিমটমটা থেকে। আমরা কি বলছি? এই ঝামেলাটার, এই অসুখটার আমরা কি নাম দিচ্ছি? আমরা এর নাম দিচ্ছি জিবি সিনড্রোম। জিবি সিনড্রোম ব্যাপারটা কি? জিবি সিনড্রোমকে আমরা যদি মেডিকেলি এক্সপ্যান্ড করি, তার নাম হবে দ্য গুয়েন ব্যারি সিনড্রোম। গুয়েন ব্যারি কোত্থেকে এলো? আমাদের 2জন ফ্রেঞ্চ নিউরোলজিস্ট, একজনের নাম ছিল গুয়েন, একজনের নাম ছিল ব্যারি। তারা আমাদের 20th সেঞ্চুরির গোড়ার দিকে 1906-7 এরম একটা সময়ে অনেক ফ্রেঞ্চ নিউরোলজিস্টের মতো তারা আমাদের নিউরোলজির বিভিন্ন ব্যাপার নিয়ে তারা গবেষণা করতেন এবং 1916-17 সাল নাগাদ তারা প্রথম একটা অদ্ভুত অসুখের কথা তারা ডিসক্রাইব করেছিলেন, যেখানে কারো জ্বর হতো, সর্দি কাশি হতো, কারো অন্যরকম কোনো ইনফেকশন হতো, পেটের ইনফেকশন হতো, সেই ইনফেকশনগুলো ভালো হয়ে যেত। তারপর ধীরে ধীরে তাদের শরীরে এমন সিমটমস দেখা যেত, কারো হঠাৎ শুরু হতো যে হাতে পায়ে অল্টার্ড সেন্সেশন দিয়ে শুরু হতো। তারপর কি হতো? তারপর হতো একটা হাতে পায়ের দুর্বলতা হতো, আমি যেন হাতটা ভালো করে নাড়তে পারছি না, পাটা ভালো করে আমি নাড়তে পারছি না। আর এটা যদি সেই স্টেজে থেমে না থাকে, তাহলে খুব মারাত্মক ব্যাপার হলো যে এটা বাড়তে বাড়তে আমরা এই যে শ্বাস নিচ্ছি, আমরা যে ব্রিথ করছি, আমরা শ্বাস নিচ্ছি কেন? আমাদের রেসপিরেটরি মাসেলস কাজ করছে বলে। তাহলে রেসপিরেটরি মাসেলসকে অকেজো করে দিত, শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধে হতো, পেশেন্টদের ভেন্টিলেটরে দিতে হতো, আর ডাক্তাররা হুন্নে হয়ে খুঁজে বেড়াতো এর কি চিকিৎসা আছে, কি চিকিৎসা আছে। একসময় প্রচুর প্রচুর স্টেরয়েড ব্যবহার করা হয়েছে। স্টেরয়েডের জন্যে কিনা জানি না, কিছু মানুষ এর থেকে রিকাভার করতেন। বেশিরভাগ লোকেই বলতো যে রিকাভারি নিজের থেকেই হয়েছে, স্টেরয়েডের খুব একটা রোল ছিল না। এবং এই গুয়েন ব্যারি সিনড্রোম মানে একটা ইনফেকশনের পরে আমাদের শরীর একটা অদ্ভুত নিউরোলজিক্যাল প্যারালিসিসের সিমটমস দেখাচ্ছে। সেটাই হলো জিবি সিনড্রোমের মূল কথা। এবং এই জিবি সিনড্রোম একবার হলে পরে কিছুটা আমাদের ভাগ্য ভবিতব্যের ফাটকাবাজি, যে রিকাভার করার করবে, যে বেচারা কমপ্লিকেটেড হবে তার ভাগ্য খারাপ। ইট ইজ আ প্রবলেম, যার প্রায় 7 থেকে 10% মৃত্যুর হার আছে, মোর্টালিটি রেট আছে। এই ব্যাপারটা কেন হয়? এটা কি করে হলো?
প্রথমে ভেবে দেখবেন একটা ফান্ডামেন্টাল ব্যাপার বুঝতে হবে। শুধু এটাকে নিয়ে আতঙ্ক হচ্ছে ছড়াচ্ছে। কলকাতায় প্রথম দেখা গেছে, কলকাতায় জিবি সিনড্রোম এসে গেছে। কলকাতায় জিবি সিনড্রোম বহু বছর ধরেই যারা ক্রিটিক্যাল কেয়ারে, যারা নিউরোলজিতে কাজ করেন, তারা সমস্ত হাসপাতালে বছরে একবার দুবার এই জিবি সিনড্রোমের পেশেন্ট দেখতে পান। আবার কোনো রকম ইনফেকশন হয়েছে, তারপরে ইনফেকশনটা হয়তো কমে গেল, কিন্তু শরীরে নানান রকম প্যারালিসিস রিলেটেড সিমটমস দেখাকে বলে জিবি সিনড্রোম। এবার প্রশ্ন হলো এটা কিসের থেকে হয়? দেখুন, আমরা যে হাত নাড়ছি, আমরা যে পা নাড়ছি, কী করে নাড়ছি? আমার ব্রেন থেকে একটা ইম্পালস যাচ্ছে। এই ইম্পালসটা ব্রেন থেকে বেরিয়ে স্পাইনাল কর্ডে গেল, স্পাইনাল কর্ড থেকে শরীরের নানান অংশে ইলেকট্রিক্যাল ওয়্যারের মধ্যে দিয়ে ইলেকট্রিক্যাল ইম্পালস কন্ডাক্টেড হওয়ার মতো এই নার্ভদের থ্রু দিয়ে এই ইম্পালসগুলো গিয়ে আমাদের মাসেলগুলোকে ইলেকট্রিক্যাল কারেন্ট দিয়ে স্টিমুলেট করলো। যেমনি নার্ভের ইলেকট্রিক্যাল স্টিমুলাসটা মাসেলে গিয়ে পড়লো, মাসেল কাজ করতে শুরু করলো। আমরা হাত নাড়লাম, পা নাড়লাম, আঙুল নাড়লাম, মুখ দিয়ে কথা বললাম, ভুরু কুঁচকোলাম। প্রত্যেকটা মাস্কুলার অ্যাকশন ইজ হ্যাপেনিং সেকেন্ডারি টু দ্য ফ্যাক্ট যে আমাদের নার্ভ দিয়ে ইলেকট্রিক্যাল ইম্পালস এসে মাসেলে পৌঁছচ্ছে, মাসেল কন্ট্র্যাক্ট করছে। তখন আমরা যে মাসেল, হাতের মাসেল কন্ট্র্যাক্ট করলে হাত নাড়ছে, পায়ের মাসেল কন্ট্র্যাক্ট করলে পা উঠছে, মুখের মাসেল কন্ট্র্যাক্ট করলে আমরা কথা বলতে পারছি। তাহলে প্রবলেমটা কোথায় আসছে? তাহলে জিবি সিনড্রোমে কি হচ্ছে? হাত পা নাড়ায় যদি দুর্বলতা হয়, তার মানে কি আমার মাসেলগুলো হঠাৎ দুর্বল হয়ে গেল? না, মাসেল দুর্বল হচ্ছে না। ঝামেলাটা কোথায় হচ্ছে? ঝামেলাটা হচ্ছে নার্ভে হচ্ছে। কেন নার্ভে হচ্ছে? কারণ এই ইনফেকশনগুলো হবার পরে আমাদের শরীরে ইনফেকশন ঢুকলে কি হয়? এই যে কোভিডের সময়, আমাদের এই হিউম্যান রেসপিরেটরি ভাইরাসের সময় আমরা কতবার বললাম না যে শরীরে ইনফেকশন ঢুকলে শরীর, এই আমাদের বডি, আমাদের ব্লাড সেলস এই ইনফেকশনের সঙ্গে যুদ্ধ করার জন্যে তারা অ্যান্টিবডি তৈরি করে। কেন অ্যান্টিবডি তৈরি করছে? যাতে সেই ব্যাকটেরিয়া বা সেই ভাইরাসটাকে আমরা হারিয়ে দিতে পারি যুদ্ধ করে। কখনো কখনো একটা অদ্ভুত বেয়াক্কেলে জিনিস হয় যে কোনো একটা ব্যাকটেরিয়ার রেসপন্সে এমন অদ্ভুত একটা অ্যান্টিবডি তৈরি হয় যে অ্যান্টিবডিটা সেই জীবাণু, সেই ভাইরাসকে তো কাহিল করছে, তার সঙ্গে সঙ্গে সে নিজের ক্ষতি নিজে করতে বসছে। এই পার্টিকুলার অ্যান্টিবডিটা আমাদের শরীরে যে বিভিন্ন জায়গায় নার্ভগুলো আছে, এই নার্ভগুলোর একটা করে কাভারিং থাকে। এই নার্ভগুলো, ইলেকট্রিকের তার দেখেছেন না? আপনি কি ইলেকট্রিকের তারে তাঁবার ওয়্যারগুলোকে আপনি এমনি রেখে দেন? ইলেকট্রিক্যাল ওয়্যারে আপনি কি করছেন? আপনি সেগুলোকে একটা প্লাস্টিক কাভার দিয়ে এটাকে কাভার করে দিচ্ছেন। ঠিক সেই রকম নার্ভের গায়ে একরকম কাভারিং থাকে। তো নার্ভগুলো, ইলেকট্রিকের তার তো শুধু এমনি থাকে না, তার উপরে যেরকম আপনি একটা প্লাস্টিক দিয়ে ইলেকট্রিকের তারগুলোকে ঢেকে দেন, ঠিক সেই রকম শরীরের নার্ভগুলো, এই নার্ভ ফাইবারগুলো একটা সেই প্লাস্টিকের লেয়ারের মতো আমাদের কতগুলো নার্ভ শীট, এগুলোকে বলে মায়েলিন শীট। ভেতরে নার্ভগুলো আছে, বাইরে সেই মায়েলিন কাভারিং আছে। তাহলে গণ্ডগোলটা কোথায় হচ্ছে জিবি সিনড্রোমে? গণ্ডগোলটা হচ্ছে যে অ্যান্টিবডিগুলো তৈরি হলো, সেই অ্যান্টিবডিগুলো এসে এই নার্ভের ওপরে যে আস্তরণগুলো বা মায়েলিন শীটগুলো আছে, এগুলোকে খেয়ে নিয়ে নার্ভগুলোকে কাজ করতে দিচ্ছে না।
So the problem is not with the muscle, the problem is with the nerve. এবং এই নার্ভের এই যে বাইরের যে শীতগুলোকে এগুলোকে খেয়ে খেয়ে দিয়ে নার্ভগুলো অকেজো হয়ে যাচ্ছে বলে মাসেলগুলো কাজ করছে না। কেন কাজ করছে না? কারণ আমাদের এই যে একটা ইনফেকশন এলো, ইনফেকশনের উত্তরে আমরা যে একটা বেয়াক্কেলে অ্যান্টিবডি তৈরি করলাম, এগুলোকে বলে অটো অ্যান্টিবডি। অটো অ্যান্টিবডি মানে কি? আমার নিজের শরীরের স্ট্রাকচারকে আমার নিজের তৈরি অ্যান্টিবডি ক্ষতি করছে, এগুলোকে বলে অটো অ্যান্টিবডি বা অটো ইমিউন ডিজিজেস। এটা কি খুব নতুন কথা? না, নতুন কথা না। শরীরে প্রচুর অটো ইমিউন ডিজিজ আছে। কীরকম অটো ইমিউন ডিজিজ আছে দেখেছেন না? আমাদের কারো কারো গায়ে সাদা সাদা দাগ হয়, আমরা সেটি বা ভিটিলিগো বলি। ভিটিলিগো ইজ আ অটো ইমিউন ডিজিজ। অনেক স্কিন ডিজিজ আছে, গোল 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 স্কিন র্যাশ হয়, সোরায়াসিস বলে। সোরায়াসিস ইজ আ অটো ইমিউন ডিজিজ। জয়েন্টে 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 আর্থ্রাইটিস হয়, যাকে রিউমাটয়েড আর্থ্রাইটিস বলে। রিউমাটয়েড আর্থ্রাইটিস ইজ আ অটো ইমিউন ডিজিজ। কারো কারো থাইরয়েডগুলো হাইপোথাইরয়েড, থাইরয়েড কাজ করতে পারে না, হাইপোথাইরয়েডিজমের একটা ভার্সন আছে, দ্যাট ইজ অ্যান অটো ইমিউন ডিজিজ। কিন্তু এই অটো ইমিউন ডিজিজটা এত মারাত্মক কেন? কারণ এটা চটপট চটপট ডেভেলপ করে আমাদের নার্ভগুলোকে খারাপ করে দিচ্ছে, আর ধীরে ধীরে এই মাসেলগুলো কাজ করতে পারছে না, হাত পা নাড়তে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না। সো ইট বিকামস সো সিরিয়াস অ্যান্ড কমপ্লিকেটেড। তাহলে এই গিউয়েন ব্যারি, দুই ফ্রেঞ্চ নিউরোলজিস্ট মিলে 1916 সালে প্রথম এটাকে খেয়াল করেছিলেন। আর এই যে আমরা নার্ভ কন্ডাকশনের কথা বললাম, হ্যাঁ, আমি যে ইতিহাস ছাড়া তো আলোচনা হয় না। এই একটা করে একটা কাঁচের জার দেখাচ্ছি আপনাকে। এই কাঁচের জারে কি রাখেন? কাঁচের জারে কেউ আচার রাখে, কাঁচের জারে কেউ খাবার লাগে। এই কাঁচের জারটার নাম কি জানেন? এই কাঁচের জারটার নাম হচ্ছে লেডেন জার। এই লেডেন জারটা খুব পিকুলিয়ার। কেন? এই কাঁচের জারটাতে লোকে ইলেকট্রিসিটি ভরে রাখতো, স্ট্যাটিক ইলেকট্রিসিটি চার্জ। এবং এই চার্জটা দিয়ে যখন আমরা ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করতাম, একজনকে বলবে, আমাদের একজনের নাম মনে রাখবেন, এক যে ফ্রেঞ্চ সায়েন্টিস্টরা যারা এটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতো, যে আমাদের ভোল্টাস, যার নামে ব্যাটারি, ভোল্টাস এক্সপেরিমেন্ট করতো, গ্যালভিন এক্সপেরিমেন্ট করতেন। তাদের এই ইলেকট্রিক্যাল চার্জের যে এক্সপেরিমেন্ট আজ থেকে 500 বছর আগে, সেখান থেকে আমরা প্রথম জানতে পারলাম হাউ নার্ভ মাসেল কন্ডাকশন অ্যাকচুয়ালি হ্যাপেন্স। এবার এই ব্যাপারটা নিয়ে চিন্তা করুন, যে বেচারাদের কপাল খারাপ, তাদের গিউয়েন ব্যারি সিনড্রোম ডেভেলপ করেছে, কোনো একটা ইনফেকশনের প্রত্যুত্তরে এই অটো ইমিউনিটি তাদের ঝামেলায় ফেলছে। এর চিকিৎসা কী? প্রচুর স্টেরয়েড এক সময় দিয়েছে, অনেকে দিয়েছে। আমরা যখন ক্রিটিক্যাল কেয়ার কাজ করেছি আমরাও দিতাম, খুব একটা কাজ দিত না। এখন দুটো ফর্ম অফ চিকিৎসা মোটামুটি কাজে দেয়। একটাকে বলে ডায়ালিসিস করার মতো, প্লাজমা ফেরেসিস। আমাদের শরীর থেকে রক্তটা একটা ডায়ালিসিস টাইপের মেশিন দিয়ে রক্তটা বার করে রক্তের সেলগুলো শরীরে ফেরত দেওয়া হয়। আর রক্তের যে লিকুইড পার্টটা, যেটাকে প্লাজমা বলে, সেই প্লাজমাটা রক্তের থেকে বার করে অন্য ফ্লুইড দিয়ে সেটা সাবস্টিটিউট করা হয়। কেন করা হয়? কারণ এই অটো অ্যান্টিবডিগুলো আছে ওই লিকুইডের মধ্যে, প্লাজমার মধ্যে। তাই প্লাজমাটাকে যদি আমি ছেঁকে বার করে দিতে পারি, তাহলে এই খতরনাক অ্যান্টিবডিগুলোকে আমি শরীর থেকে বার করে দিতে পারবো। প্লাজমা ফেরেসিস ওয়ার্কস। আর এই অটো অ্যান্টিবডিগুলোকে কবজা করার জন্যে আর এক রকম ইমিউনোগ্লোবুলিন আছে, তাকে বলে ইন্ট্রাভিনাস ইমিউনোগ্লোবুলিন থেরাপি, আইজিজি থেরাপি। আইজিজি থেরাপিতে এখন ভালো কাজ হচ্ছে। তাই যে কোনো ডাক্তার, যে কোনো হাসপাতাল, বিশেষ করে আপনি যদি একটু বাইরের দিকে হসপিটালে হন, যেখানে আপনার সেই কারণ এটা অল্প বয়সী ছেলে মেয়েদের বেশি হয়,
গুয়েন ব্যারি সিনড্রোম 50 বছর বয়সের ওপরে কোনো একটা অজানা কারণে খুব একটা দেখা যায় না। ইট হ্যাপেন্স টু ইয়াং পিপল। কোনো অল্প বয়সী ছেলে মেয়ে যদি এই অদ্ভুত সিমটমস নিয়ে আসেন, প্লিজ এইটুকু সন্দেহ থাকলে একে ট্রান্সফার করবেন এমন হাসপাতালে যেখানে তারা ব্লাড টেস্ট করতে পারে, এমআরআই করতে পারে, স্পাইনাল ফ্লুইড টেস্ট করতে পারে, করে এই সমস্যাটাকে কনফার্ম করবে। এবং প্লাজমা ফেরেসিস বা ইন্ট্রাভিনাস ইমিউনোগ্লোবুলিন থেরাপিতে এর একটা চিকিৎসা আছে আজকে। আর সবাই শেষে একটা খুব ফান্ডামেন্টাল কথা বলবো। দেখুন, কতবার আপনাদের অলরেডি বললাম না, একটা ইনফেকশন হয়, ইনফেকশন থেকে এই বেয়ারা অটো অ্যান্টিবডিগুলো তৈরি হয়। তাহলে আপনারা অনেকে ভাবছেন না যে এই লোকটা শাক দিয়ে মাছ ঢাকছে, ও তো একবারও বলছে না কোন ইনফেকশন থেকে হলো। পুনায় যে 150টার ওপরে কেস হয়েছে, প্রত্যেকটা কেস হ্যাজ বিন ফাউন্ড টু বি ডিউ টু ক্যাম্পাইলোব্যাক্টার। সেটা কি জিনিস? ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনাই, সেটা একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা এটা যথেষ্ট একটা খারাপ ঝামেলা করা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা কোথায় থাকে? এই ব্যাকটেরিয়াটা খাবারের মধ্যে থাকে। ইট ইজ আ ফুড বা ওয়াটার বোর্ন ইনফেকশন। কোত্থেকে এসছে ইনফেকশনটা? হয় আমাদের অপরিচ্ছন্ন ওয়াটার সাপ্লাই থেকে এসছে। কোন কোন খাবারের থেকে ইনফেকশনগুলো আসে? লোকে বলা হয় এই যে আমরা যে অপরিচ্ছন্নভাবে যে মাংস বিক্রি করি, মুরগির মাংস বিক্রি করি, মাছ বিক্রি করি, দুধ যেগুলো কন্টামিনেটেড মিল্ক সাপ্লাই, তার থেকে হতে পারে। তাহলে আমরা যে জিবি সিনড্রোম নিয়ে অনেক কথা বললাম, কত এর চিকিৎসা আছে, ভেন্টিলেটরে দিতে হয়, প্লাজমা ফেরেসিস করতে হয়, ইন্ট্রাভিনাস ইমিউনোগ্লোবুলিন দিতে হয়, কিন্তু সব থেকে মৌলিক এবং সিম্পল কথা হলো, আরে ভাই আগে ব্যবস্থা করুন। এই যে 150-200 লোকের একটা ফুড ইনফেকশন হচ্ছে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইনফেকশন হচ্ছে, আগে সেটাকে আটকান। তাহলে এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হলো সমস্ত অঞ্চলের যারা পাবলিক হেলথে কাজ করেন, তারা একটা জনবহুল শহরে অ্যালার্ট হন এবং অ্যালার্ট হয়ে দেখুন আমাদের মাংসের বাজারে, মাছের বাজারে, আমাদের ওয়াটার সাপ্লাইতে, আমাদের দুধ যেখান থেকে বিক্রি হচ্ছে দুধের সাপ্লাইতে। সারা ভারতবর্ষে এখন খাবারের সাপ্লাই, দুধ এভরিথিং ইজ ইন্টারলিঙ্কড। তাহলে এখন পুনাতে ঝামেলা হচ্ছে, তাহলে পুনা স্কোরবোর্ডের দিকে শুধু চেয়ে না থেকে আমাদেরও, আমাদের শহর, আমাদের শহরাঞ্চলে, আমাদের টাউনে আমাদের একটা পাবলিক হেলথ ভিজিলেন্স, পাবলিক হেলথকে সজাগ হতে হবে যে পুনায় হচ্ছে বলে আমরা খালি সেটাকে নিয়ে খানিকটা উত্তেজনা প্রকাশ করব তা নয়। মোর দ্যান এক্সাইটমেন্ট উই নিড ভিজিলেন্স, যাতে এই ফুড রিলেটেড ইনফেকশনগুলো না হয়। আর অ্যাট দ্য সেম টাইম যারা নিউরোলজি এবং ক্রিটিক্যাল কেয়ার নিয়ে কাজ করছেন, তারা অক্লান্ত পরিশ্রম করছেন যাতে এই গুয়েন ব্যারি সিনড্রোমের মতো কতগুলো বেয়াড়া কিন্তু মারাত্মক অসুখের যাতে আমরা মোকাবিলা করতে পারি, ট্রিট করতে পারি। আর আবার অবশেষে বলতে হবে যে আমাদের বুঝতে হবে, তা বলে সবাই এখন প্যানিক করতে শুরু করবেন না যে একেবারে সবাই একটু দুধ খেলে, জল খেলে, মাছ খেলে, মাংস খেলে সবাই জিবি সিনড্রোম হতে শুরু করছে, তা হচ্ছে না। এটা একটা লোকাল আউটব্রেক। পুনা একটা বড় শহর, পুনার একটা খুব ছোট্ট জায়গার মধ্যে দেখা দিয়েছে, কিন্তু তাদের থেকে শিক্ষা নিয়ে আমাদের ওয়াটার সাপ্লাই, আমাদের খাবার দাবার, আমাদের বাজারের খাবার দাবারগুলোর মধ্যে কোনো রকম খারাপ কন্টামিনেশন আছে কিনা সেইটা বুঝে ফেলার, দেখে ফেলার এটা হচ্ছে সময়। যে একেবারে হই হই করে ছড়িয়ে যাচ্ছে, আবার সেই রেসপিরেটরি ভাইরাস, আবার কোভিডের মতো একেবারে হাওয়াতে গুয়েন বাড়ির ভূত নেচে বেড়াচ্ছে, সেরকম কিছু নেই। বাট হ্যাঁ, আমরা ডাক্তাররা জানি যে যখন একজনের হোক, দুজনের হোক, 7 জনের হোক, 17 জনের হোক, এইটা একটা অত্যন্ত বেয়াক্কেলে অসুখ। এটাকে ট্রিট করা, এটাকে ম্যানেজ করা ইটস নট ইজি।
আর ডক্টররা যারা যেখানে সন্দেহ করবেন যে গুয়েনবেরি ডেভেলপ করেছে, খুব একটা সময় নষ্ট না করে যেখানে ডায়াগনোসিসটা কনফার্ম করা যায়, যেখানে প্লাজমা ফেরেসিস, ভেন্টিলেশন, ইমিউনোগ্লোবুলিন থেরাপির ব্যবস্থা আছে, এমন একটা জায়গায় পেশেন্টদের তাড়াতাড়ি নিয়ে যাবেন। আর জনস্বাস্থ্য, পাবলিক হেলথের সঙ্গে যারা যুক্ত, প্রত্যেককে অনুরোধ যে আমরা আমাদের একেবারে বহু মানুষ, এই যে একটা পপুলেশন ডেন্স এলাকায় যেখানে দোকানপাট, বাজার হাট, ওয়াটার সাপ্লাই, খাবার দাবার বিক্রি হচ্ছে, একবার জায়গাগুলোকে খুঁটিয়ে দেখে নিন যে কোথাও কোনো রকম এই রকম একটা বাজে ধরনের ইনফেকশন কোথাও আড়ালে আবডালে ঘুরে বেড়াচ্ছে কিনা। ভালো থাকবেন, আতঙ্ক করার কিছু নেই। লেট আস বি অ্যালার্ট, জানতে হবে ঝামেলাটা কি। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।